আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে উপজাতি বিদ্রোহ। এবার উপজাতি কথার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারছি? উপজাতি মানে হচ্ছে কোনো একটা জায়গায় কয়েক সংখ্যক মানুষ তার নিজস্ব জাতির মানুষ যারা একটা জায়গায় বসবাস করে। ঠিক আছে? এরকম আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় এরকম উপজাতিরা থাকতেন। আচ্ছা, এদের কেন বিদ্রোহ করার প্রয়োজনীয়তা পড়লো? আজকে আমরা সেই কারণটাই জেনে নেব। আজকে তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উপজাতি বিদ্রোহ। উপজাতি বিদ্রোহের কারণ কি হয়েছিল? না, 18 শতকের শেষ, 19 শতকের শুরুর দিকে ব্রিটিশ কোম্পানি ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানান রকম রদ বদল করেছিল। ব্যাপারটা কি? তার আগে আগে জেনে নিতে হবে ভূমি রাজস্ব প্রথা। আমরা জানি ব্রিটিশরা যখন ভারতে আসেন, তারা চেয়েছিল আহ একটা বাণিজ্যিক গোষ্ঠী হিসেবে এলেও অর্থনৈতিক দিক থেকে তারা নিজেদের প্রতিপত্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। এবার যখন তারা ধীরে ধীরে নিজেদের ক্ষমতা আহ এখানে স্থাপন করতে শুরু করলো না, তারা বিভিন্ন নীতি নিয়ম চালু করলো। তার মধ্যে একটি হলো ভূমি রাজস্ব ব্যবস্থা। কারণ আমাদের ভারতবর্ষ তখন কৃষি প্রধান দেশ, কৃষি থেকেই সব থেকে বেশি অর্থ আসতো। তাই ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটা নিয়ম থাকা তারা প্রয়োজন বলে মনে করত। এবার এই ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে তারা তাদের মতো করে কর আরোপ করে কৃষকদের ওপর অত্যাচার এবং অতিরিক্ত কর আরোপ করতে শুরু করে এবং বেশ কিছু পরিবর্তনও তারা এনেছিল। অর্থাৎ পূর্বে যে সমস্ত নিয়ম এবং রীতি, যে সমস্ত কর দেওয়ার প্রচলন ছিল, তার মধ্যে তারা পরিবর্তন আনতে শুরু করলো, যা অবশ্যই কৃষি সমাজের পক্ষে আহ মানে ভালো ছিল না। সেই জন্যই তারা কিন্তু শেষমেশ বিদ্রোহ করতে শুরু করে এবং এর ফলে ঘটে যায় উপজাতি বিদ্রোহ। এবার এই কারণগুলো আমি পয়েন্টের মাধ্যমে দেখিয়েছি। যেমন হচ্ছে নগদ মুদ্রায় রাজস্ব প্রদান। ঠিক আছে? তো নগদ মুদ্রায় রাজস্ব প্রদান মানে কি? আগে কৃষকরা তাদের উৎপন্ন ফসল যা উৎপন্ন হতো তা নিজেদের জন্য রেখে বাকি কিছু অংশ সরকার বা সেই সময় সেই জায়গার যারা জমিদার ছিল তাদের দিতেন। কিন্তু ব্রিটিশরা এসে নিয়ম পরিবর্তন করে ঘোষণা করলো যে এরপর থেকে ফসলের মাধ্যমে নয়, নগদ মুদ্রায় রাজস্ব প্রদান করতে হবে। আচ্ছা, এর মাধ্যমে কি হলো? মানে ফসল উৎপন্ন হোক বা নাই হোক, মোটামুটি মোদ্দা কথা রাজস্ব দিতেই হবে। এবার বিভিন্ন সময় তো দুর্ভিক্ষ বা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, কিন্তু তখনও কিন্তু তারা এই রাজস্ব মকুব করতো না। ফলে এটার একটা কুপ্রভাব কিন্তু কৃষকদের ওপর পড়ে। ঠিক আছে? কোম্পানি শাসনের উৎপন্ন ফসলের বদলে নগদ মুদ্রায় রাজস্ব প্রদানের রীতি প্রবর্তিত হলে কৃষক সম্প্রদায় কিন্তু সংকটে পড়ে যায়। এই জন্য কৃষকরা ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হয় স্বভাবতই। এর ফলে তারা বিদ্রোহী ওঠে। দ্বিতীয় আমি কারণ দেখিয়েছি, তিয়াত্তরের মন্বন্তর। তিয়াত্তরের মন্বন্তর হচ্ছে কোম্পানি শাসনের গোড়ার দিকে দ্বৈত শাসন প্রবর্তিত হলে রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়া হয়েছিল কোম্পানির অনুগত দেশীয় রাজকর্মচারীদের ওপর। এবার তারা কি করতো? কোম্পানিকে সন্তুষ্ট করতে প্রয়োজনের চাইতেও বেশি টাকা নির্মমভাবে আদায় করত। আচ্ছা, দ্বৈত কথাটার মধ্যেই আমি জানিয়ে দিই, দ্বৈত মানে হচ্ছে দুই, দুই ধরনের ক্ষমতা। ঠিক আছে? এখানে বলে রাখি, সে সময় যত অর্থনৈতিক ক্ষমতা না ব্রিটিশরা নিজেদের হাতে করায়ত্ত করে এবং প্রশাসনিক ক্ষমতা করায়ত্ত করেছিল কারা? দিয়ে দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি সেই সময় সরকার যিনি ছিলেন মুঘল বাদশাহ, তার উপর। স্বভাবত তার কোনো অধিকার ছিল না, আমরা জানি যার কাছে টাকা তার কাছেই ক্ষমতা। অতএব এই ক্ষমতাটা কোম্পানি নিজের হাতে রাখে। এবং এত বড় বাংলা, এত বড় ভারতবর্ষের সব জায়গা থেকে তো রাজস্ব আদায় করা সম্ভব ছিল না। ফলে তারা কি করতো? আহ প্রত্যেকটি জায়গার এক একজন করে জমিদার বা তাদের অনুগত এক শ্রেণীর হাতে
রাজস্ব আদায় করার ক্ষমতা দিয়ে দিত। এবার তারা কি করবে? তারা নিশ্চয়ই অতিরিক্ত কর আদায় করবে, তারাও তো তাদের নিজের লাভটা বুঝে নেবে, তাই না? তো তারা ঠিক সেইভাবেই করেছিল, এবং তাদের কাছে জমিদারিটা বোঝাই থাকে, সেজন্য তারা কি করতো, ব্রিটিশ সরকারকে তাদের মনের মতো, তাদের অনুগত থাকার জন্য, তাদের এক কথায় বলা যায় যে সন্তুষ্ট করার জন্য কি করতো, প্রয়োজনের চাইতে অর্থ কৃষকদের কাছ থেকে চেয়ে নিত এবং নির্মমভাবে কৃষকদের ওপর অত্যাচার করত। এর ফলে কি হলো, বাংলায় ৭৬-এর মন্বন্তর দেখা দেয়, মানে দুর্ভিক্ষ, এবং বহু কৃষক এই দুর্ভিক্ষে মারা যায়। তৃতীয় কারণ কি? দেশীয় বাণিজ্যের অভাবনীয় ক্ষতির ফলে বেকারত্বের বৃদ্ধি, তার ফলে কৃষির উপর চাপ। কোম্পানির বাণিজ্য ও শিল্পনীতি দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে কোম্পানি উদ্দেশ্য প্রণোদিতভাবে এদেশের শিল্প ব্যবস্থাকে ধ্বংস করার নীতি নেয়। ফলে দেশীয় কুটির শিল্প ভেঙে পড়ে এবং শিল্পে বেকারত্ব দেখা দেয়। মানে সেই সময় কোম্পানির যে বাণিজ্য নীতি ছিল, যে শিল্প নীতি ছিল, তা কোম্পানির শাসনের যে বাণিজ্য ব্যবস্থা, বাণিজ্য নীতিকে কিন্তু ধ্বংস করে দেয়। এবার শিল্পে যারা যুক্ত ব্যক্তি, যে সমস্ত শ্রমিকরা ছিল, ধীরে ধীরে যখন কুটির শিল্প ধ্বংস হতে থাকে, তারা হলো খেটে খাওয়া মানুষ, অতএব তাদের অর্থ ইনকাম করতে হবে, তখন তারা বিকল্প হিসেবে কৃষিকে বেছে নেয়। এবার এত মানুষ যখন কৃষির উপর নির্ভর করতে শুরু করে, স্বভাবতই কৃষির উপর চাপ সৃষ্টি হয় এবং কৃষিতে দারিদ্র্য বাড়তে থাকে। কৃষক ও শ্রমিকরা বিভিন্ন বিদ্রোহে তখন সামিল হয়। একদিকে কৃষকের ওপর অভাবনীয় অত্যাচার, অন্যদিকে শিল্পের ধ্বংস, ফলে শ্রমিকরাও এই অত্যাচার থেকে কিন্তু মুক্ত ছিল না, এবং শেষমেশ দুই সম্প্রদায়ের মানুষ, কৃষক এবং শ্রমিক, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। সরি, অর্থনৈতিক শোষণের চাপে জর্জরিত কৃষকদের ঐক্যবদ্ধতার পেছনে ধর্মীয় কারণও অনেকাংশে দায়ী ছিল। তাই আমি পয়েন্ট দিয়েছি ধর্মীয় কারণ। সাঁওতাল, ওহাবি আন্দোলনের মতো এই সময় বেশ কিছু ধর্মীয় আন্দোলনও কিন্তু হয়েছিল। কিভাবে দেখে নেওয়া যাক। সে সময় ওয়াহাবি, ফরাজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, বেশ কিছু আন্দোলন ঘটে। বেসিক্যালি এগুলো ধর্মীয় আন্দোলন হিসেবেই কিন্তু প্রকাশ ঘটেছিল। কৃষকদের সুদৃঢ় চরিত্র, সংগ্রামী চেতনা এই বিদ্রোহগুলির পশ্চাতে সক্রিয় ছিল। সমকালীন নথিপত্রে কৃষকদের দুর্বল ও ভীরু বলে বর্ণনা করা হলেও প্রকৃতপক্ষে তা ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি অষ্টাদশ এবং ১৯ শতকে উপজাতি বিদ্রোহ শুরু হয় এবং তার কয়েকটি বিশেষ কারণ। এবার জেনে নেব কয়েকটি বিদ্রোহ। প্রথমে যে বিদ্রোহের কথা আমরা বলবো সেটা হচ্ছে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। তাহলে বিদ্রোহ যখন শুরু হচ্ছে, এর সময়কালটা জেনে নেওয়া দরকার। যদি সময়কালের হিসাবে দেখি, সন্ন্যাসী ফকির বিদ্রোহই ছিল কিন্তু প্রথম বিদ্রোহ। এর সময়কালটা ১৭৬৩ থেকে ১৮০০ সাল। ঠিক আছে, তাহলে সময়কালটা আমরা কত দেখতে পেলাম, ১৭৬৩ থেকে ১৮০০। ভারতে ব্রিটিশ শাসনের সূচনায় ইংরেজ শাসকদের যেসব যেসব প্রবল বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল, তার মধ্যে সন্ন্যাসী বিদ্রোহ ছিল অন্যতম। সন্ন্যাসী কথা থেকে অবশ্যই ভেবে নিতে পারছো যে সাধু সন্তদের কথা হতে পারে। অবশ্যই ঠিক, কারণ সাধু সন্তদের দুটি ভিন্ন গোষ্ঠী এই আন্দোলনকে কিন্তু পরিচালনা করেছিল। একটা হচ্ছে হিন্দু সন্ন্যাসীদের গোষ্ঠী, আরেকটা হচ্ছে মুসলিম ফকিরদের গোষ্ঠী। এরা মূলত সাধু সন্ত হলেও এদের সমর্থন ছিল
অন্যত্র অনাহার কৃষ্ট কৃষকদের দল, ক্ষমতাচ্যুত জমিদার গোষ্ঠী, ভেঙে দেয়া সৈন্যবাহিনী, সৈন্যরা ছিল এদের ক্ষমতার উৎস। সন্ন্যাসীর নাম হলেও এই বিদ্রোহে কারা নেতৃত্ব দিয়েছিল? না বঞ্চিত মানুষেরা। এই বঞ্চিত কারা? না না খেতে পাওয়া কর্মচ্যুত কৃষক, এছাড়া কে ছিল? ক্ষমতাচ্যুত জমিদার। আর কারা ছিল? আর কারা ছিল? যারা সেনাবাহিনী থেকে বের করে দেওয়া সৈন্যরা। তাহলে প্রশ্ন আসতে পারে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়? এটা হয়েছিল 1700 থেকে 1800 সালে। সালটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল কবে? 1763 থেকে 1800 সালে। কোথায় হয়? আমি এখানে লিখে দিয়েছি ঢাকায়। ঠিক আছে, ঢাকায় সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছিল। এবং এর নেতৃত্ব কে দিয়েছিল? দুইটি গোষ্ঠী, একটা হচ্ছে হিন্দু হিন্দু সন্ন্যাসী এবং মুসলিম পীর। যদিও এর উৎস যদি ধরে নেওয়া যায় তাহলে আমরা দেখব বঞ্চিত কৃষক, সৈনিক এবং শ্রমিক, উচ্ছেদকারী জমিদার প্রভৃতি। এদের কাজ কি ছিল? এরা না বিভিন্ন জায়গায় ডাকাতি করত, মানে সেগুলো থেকে তারা মানে তাদের জীবন অতিবাহিত করত এবং বিলিয়ে দিত গরিব মানুষদের কাছে। তাই ঐতিহাসিক উইলিয়াম হান্টার সর্বপ্রথম অ্যানাক্স অফ রুরাল বেঙ্গল গ্রন্থে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে আখ্যা দেন। তাহলে প্রশ্ন আসতে পারে কে প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন? না উইলিয়াম হান্টার। কোন গ্রন্থে? অ্যানালস অফ রুরাল বেঙ্গল। যেহেতু এদের প্রধান কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে এবং যাদের কাছে অতিরিক্ত অর্থ সঞ্চিত রয়েছে এসব বড়লোক জমিদারদের কাছ থেকে, বড়লোক শ্রেণীদের কাছ থেকে জিনিসপত্র টাকা চুরি করে নেওয়া বা ডাকাতি করা, লুণ্ঠন করা। তাই ওয়ারেন হেস্টিং এদের কিন্তু হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাত বলে অভিহিত করেছেন। তাহলে প্রশ্ন আসবে কে প্রথম সন্ন্যাসী আন্দোলনকে হিন্দুস্তানের যাযাবর পেশাদার ডাকাত বলেছেন? না হচ্ছে ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, একটু আগেই আমি বলেছিলাম কত সালে একটা ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলায়। সালটা কত? 1770 সালে। 1770 খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্বন্তরের পর তাদের এই কার্যকলাপ কিন্তু বৃদ্ধি পায়। অনাকৃষ্ট মানুষদের অর্থনৈতিক দুর্দশা তাদের বাধ্য করে দলে দলে সন্ন্যাসীদের সঙ্গে যোগ দিতে। যেহেতু দুর্ভিক্ষ হয়, ছিয়াত্তরের মন্বন্তর দেয়, ফলে তাদের মধ্যে স্বভাবতই ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এই বিদ্রোহে যোগদান করতে থাকে। সাথে ব্রিটিশ প্রশাসন প্রায় উচ্ছেদের সম্মুখীন হলে তাদের সামরিক ক্ষমতা কিন্তু কম ছিল না। মানে এরা কিন্তু একটা উপজাতি, ফলে এদের অস্ত্রশস্ত্র কি হবে? লাঠিয়াল, তীর, ধনুক, এদের কিন্তু ক্ষমতা কম ছিল না, ধরা যেতে পারে। তো ব্রিটিশরা দেখলো এদেরকে কিন্তু পরাজিত করতে হবে, এদের দমন করতে হবে। 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাদের বিরুদ্ধে ক্যাপ্টেন এডওয়ার্ডকে প্রেরণ করেন। তাহলে যখন বিদ্রোহ নাগাল ছাড়া হয়ে যাচ্ছিল, চারিদিকে বিক্ষিপ্ত সংগ্রাম, লুণ্ঠন মাত্রা বাড়তে লাগলো, ব্রিটিশ সরকার উপলব্ধি করে এদেরকে দমন করতে হবে। দমন করার জন্য কাকে পাঠানো হয়েছিল? ক্যাপ্টেন এডওয়ার্ড। তাহলে কাকে পাঠানো হয়েছিল আমি এখানে লিখে দিচ্ছি, ক্যাপ্টেন এডওয়ার্ড। ঠিক আছে, ক্যাপ্টেন এডওয়ার্ডকে দমন করার জন্য প্রেরণ করা হয়। কিন্তু তিনি 300 জন সন্ন্যাসীর একটি দলকে নাস্তানাবুদ করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যান।
সন্ন্যাসীদের হাতে তার শোচনীয় পরাজয় ঘটে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন এডওয়ার্ড কিন্তু এই সন্ন্যাসীদের সাথে পেরে উঠলো না। এর থেকে বোঝা যাচ্ছে যে সন্ন্যাসীদের কিন্তু ক্ষমতা খুব অল্প ছিল না, যথেষ্ট ক্ষমতার অধিকারী হয়েছিল। তো শেষ পর্যন্ত পশ্চিমবাংলা বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সংঘর্ষ চলতে থাকে। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরী রানী উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের নেতাদের কথা বলা হয়। সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে একটি বই লেখা হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। তার নাম হচ্ছে দেবী চৌধুরী রানী, লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এই আন্দোলন ঢাকা সহ বাংলা, বিহার, পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিল? এই আন্দোলনের নেতৃত্বের নাম হচ্ছে ভবানী পাঠক, দেবী চৌধুরী রানী, মজনু শাহ ও তার পুত্র মুসা শাহ। তাহলে প্রশ্ন আসতে পারে যে সন্ন্যাসী বিদ্রোহের কয়েকজন নেতার নাম বলো, নেত্রীর নাম বলো। সেক্ষেত্রে নাম হবে ভবানী পাঠক, মজনু শাহ, মুসা শাহ, দেবী চৌধুরী রানী। আমি কয়েকটি প্রশ্ন লিখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং পরবর্তীকালেও আসবে, যার মধ্যে সালটি মনে রাখতে হবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কবে হয়েছিল? 1763 থেকে 1800 নাগাদ। কে প্রথম সন্ন্যাসী আন্দোলনকে হিন্দুস্তানের যাযাবর বলেছেন? পেশাদার ডাকাত ওয়ারেন হেস্টিং। বাংলায় 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1770। সন্ন্যাসী ফকির বিদ্রোহকে দমন করার জন্য কাকে পাঠানো হয়েছিল? ক্যাপ্টেন এডওয়ার্ডকে। যদি প্রশ্ন আসে সন্ন্যাসী বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কোন বই লেখা হয়? খুবই ইম্পর্টেন্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরী রানী। আচ্ছা, সন্ন্যাসী বিদ্রোহ তাহলে কোথায় হয়েছিল? সন্ন্যাসী বিদ্রোহ বিভিন্ন জায়গায় হলেও এর ছাপ সব থেকে বেশি আমরা ঢাকা বা পূর্ববঙ্গে লক্ষ্য করতে পারি। বিশেষ করে যেখানে এর বিশেষ প্রভাব পড়েছিল সেটা হচ্ছে মালদহ, কোচবিহার, ফরিদপুর, দিনাজপুর। আবার বলছি, মালদহ, কোচবিহার, ফরিদপুর, দিনাজপুর। নেতা বা নেত্রীদের নাম আমি আগেই বলেছি। তাহলে আমরা পরবর্তী বিদ্রোহে চলে যাই। এবার আমরা যে আন্দোলনের কথা পড়ব সেটা হচ্ছে ওয়াবি আন্দোলন। সময়কাল 1823 থেকে 1885। আমরা সূচনাতেই বলেছিলাম বেশ কিছু ধর্মীয় আন্দোলন এই আন্দোলন মানে সন্ন্যাসী মানে উপজাতি বিদ্রোহকে অনেক বেশি প্রভাবিত করেছিল, যার মধ্যে হিন্দু সন্ন্যাসী এবং মুসলিমদের মধ্যে পীরদের নাম ছিল উল্লেখযোগ্য। সেরকমই একটি আন্দোলন হচ্ছে ওয়াবি আন্দোলন। প্রথমে দেখে নিয়ে যাক ওয়াবি কথার অর্থ কি। ওয়াবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ, অর্থাৎ ঘুমিয়ে পড়া প্রজাতি যখন জেগে ওঠে বিভিন্ন দিক থেকে, তাদের মধ্যে একটা জেগে ওঠার প্রবণতা, কোনো কিছু পাওয়ার স্পৃহা জাগে, তখনই তো আমরা তাকে নবজাগরণ বলে থাকি। তাই এই আন্দোলনের নাম হয় ওয়াবি, অর্থাৎ নবজাগরণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে এই আন্দোলনের হয়েছিল আরবের মক্কার এক ধর্মজ্ঞানী আব্দুল ওয়াহাব করেছিলেন। তাহলে ওয়াহাবি আন্দোলন প্রবর্তন করেন কে? আব্দুল ওয়াহাব। আচ্ছা, এখানে একটু বানানটা আমি কারেকশন করে নিচ্ছি, ওয়াহাব নয়, ওয়াহাব। ও ঠিক আছে, ওয়াহাব। প্রথমে ইনি কোথায় শুরু করেছিলেন? আরবের কোথায়? মক্কায়। ঠিক আছে, তাহলে ওয়াহাবি আন্দোলন প্রথমে শুরু হচ্ছে মক্কায়। এই ধর্মমত প্রচার করেন কে? দিল্লির বিখ্যাত সুফি সাধক শাহ ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ।
তাহলে সূচনা হচ্ছে আরবে, আর ভারতে এটা প্রকাশ করছে কে? ভারতে দিল্লিতে প্রকাশ করছে সুফি সাধক শাহ ওয়ালি উল্লাহ। কে করেছিলেন? সুফি সাধক সাধক ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ। ভারতে এই আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন রায়বেরেলির সৈয়দ আহমেদ। এই যে ছবিটা তোমরা দেখছো, ইনি হচ্ছে কিন্তু সৈয়দ আহমেদ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি তিনটি ভাগে আমি ধরে নিতে পারি। প্রথমে সূচনা হচ্ছে আরবে, যিনি করেছিলেন তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। যদি বলে বাংলা এটা প্রবর্তন করছে কে? তিন ধরনের কিন্তু প্রশ্ন আসে, গুলিয়ে ফেললে চলবে না, খুব সজাগভাবে উত্তরটা দিতে হবে। যদি বলা হয় প্রথম সূচনা করেন কে, সেটা হচ্ছে আন্দোলনের সূচনা করছে আরবে, ওয়াহাবি আন্দোলনের সূচনা করছেন আব্দুল ওয়াহাব, যেটি করেছিল মক্কায়, এবং দিল্লিতে এর প্রচার করেছিল শাহ ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ। ভারতে এই আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা যদি করে, মানে জনপ্রিয় কে করেছিলেন, তিনি হচ্ছে সৈয়দ আহমদ। সৈয়দ আহমদ, ঠিক আছে। সৈয়দ আহমদ কি বলেছিলেন? সৈয়দ আহমদের মতে ধর্ম সংস্কারের কথা বলেন এবং তার এই ঘোষণা মুসলিম সমাজকে রীতিমতো উদ্দীপ্ত করে। তিনি ছিলেন সমাজ সংস্কারক, মুসলিম জগতের সমাজ সংস্কারক। সেই সময় মুসলিমরা ছিল অত্যন্ত পিছিয়ে পড়া একটি জাতি। তিনি চেয়েছিলেন মুসলিম জাতিটিকে এগিয়ে নিয়ে যেতে, তাই ধর্ম সংস্কারের কথা তিনি তুলে ধরেন, এবং যা কিনা মুসলিম সমাজকে কিন্তু উদ্দীপ্ত করেছিল। ভারতবর্ষে ইংরেজদের শাসনকে তিনি কি বলছেন? দার উল হার। এটি কিন্তু আসে যে দার উল হার কথার মানে কি? না, সৈয়দ আহমেদ ভারতবর্ষে ইংরেজ শাসনকে দার উল হার, মানে যারা বাইরে থেকে এসে ভারতবর্ষে শাসন করছে, মানে বহিরাগত এক কথায়, তাদেরকে তিনি বলেছেন দার উল হার। এবং এই বিধর্মীদের বিতাড়িত করে তিনি ভারতবর্ষকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন। তাহলে তার প্রধান লক্ষ্যটা কি? না, দারুল হার্ব থেকে দারুল ইসলামকে পরিণত করা। 1827 সাল নাগাদ ওয়াহাবিরা শিখদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু 1831-এ সৈয়দ আহমেদ বালাকোটের যুদ্ধে শিখদের হাতে পরাজিত হয়। তাহলে প্রশ্ন আসতে পারে, ওয়াহাবিদের সাথে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল শিখদের, সেটা কোথায় হয়েছিল? বালাকোটে। কত সালে? 1827 সালে। আচ্ছা, এই যুদ্ধটা কেন গুরুত্বপূর্ণ? না, এই যুদ্ধে কিন্তু সৈয়দ আহমেদ, বানানটা একটু ঠিক করে নেবে, এটা হচ্ছে সৈয়দ আহমেদ হবে। সৈয়দ আহমেদ শিখদের কাছে পরাজিত হন 1831 সালে। এবার বাংলার গ্রামাঞ্চলে যিনি ওয়াহাবি আন্দোলনকে জনপ্রিয় করেছিল, এবার আমরা দেখলাম যে ভারতবর্ষে জনপ্রিয় করছে সৈয়দ আহমেদ। এবার আমাদের বাংলায় বাংলায় এই আন্দোলনকে কে জনপ্রিয় করেছে? তিতুমির। বাংলাদেশে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মীর নিসার আলী বা তিতুমির। তিতুমিরের এই আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল নারকেল বেরিয়া গ্রাম। তাহলে তাই এই বিদ্রোহের নাম ছিল বারাসাত বিদ্রোহ। তাহলে বাংলায় প্রশ্ন আসবে, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কে সূচনা করেছিলেন? মীর নিসার আলী বা তিতুমির। বা ঘুরেও প্রশ্ন আসতে পারে, তিতুমিরের আসল নাম কি? সেটা হচ্ছে মীর নিসার আলী। তিতুমিরের আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? বারাসাত। কোথায়? না, নারকেল বেরিয়া গ্রামে। অর্থাৎ এই দুটো লাইন থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম। যদি বলে বারাসাত বিদ্রোহের নেতাকে,
ঘুরিয়েও আসতে পারে প্রশ্ন। বারাসাত বিদ্রোহের নেতাকে, তখন তোমাকে বলে নিতে হবে তিতুমির। ঠিক আছে? ওয়াহাবি আন্দোলনের নেতাকে বাংলায়, তখনও তিতুমির। তো গুলিয়ে ফেললে চলবে না, পাজল হলে চলবে না, ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এই আন্দোলনের লক্ষ্য কি ছিল? অবশ্যই ইংরেজদের বিরোধিতা। 1827 খ্রিস্টাব্দে তিতুমির ওয়াহাবি ধর্মমত প্রচারে ব্রতী হয়েছিলেন এবং তার অনুগত বেশ কিছু জমিদার শ্রেণী এবং তার আশেপাশে থাকা কৃষকদের নিয়ে তিনি কিন্তু আন্দোলন শুরু করেন। তিতুমিরের এই বিদ্রোহ ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। তিতুমির যুদ্ধক্ষেত্রে কিন্তু মারা যান। ঠিক আছে? এই আন্দোলন কোথায় ছড়িয়ে পড়েছিল? বারাসাত বিদ্রোহ না উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, যশোর? তিতুমিরের বারাসাত আন্দোলনের নতুন নামকরণ কি করেছিলেন? এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বারাসাত বিদ্রোহ অন্য কি নামে পরিচিত? শরিয়ত-ই মোহাম্মদী। শরিয়ত-ই মোহাম্মদী। নামগুলো কঠিন হলেও বারবার পড়লে মনে থাকবে। তিতুমিরের বারাসাত আন্দোলনের নতুন নাম কি? শরিয়ত-ই-মোহাম্মদী। এই তিতুমির যে বারাসাত বিদ্রোহের আন্দোলন মানে বারাসাত বিদ্রোহ করেছিলেন বা নারকেলবেড়িয়া গ্রামে ওয়াবি আন্দোলনকে প্রচার করেছিলেন, সেক্ষেত্রে তার সেনাপতি কে ছিল? গোলাম মাসুম। ওয়াবি আন্দোলন এতটাই প্রভাব বিস্তার করেছিল যে ডাক্তার রমেশচন্দ্র মজুমদার নামে এক ঐতিহাসিক ভারতের প্রথম জাতীয় আন্দোলন বলে উল্লেখ করেছেন। তাহলে রমেশচন্দ্র মজুমদার এই আন্দোলনকে কি বলেছেন? এই আন্দোলনকে বলেছেন প্রথম প্রথম জাতীয় আন্দোলন। প্রশ্ন আসতে পারে, কে ওয়াহাবি আন্দোলনকে প্রথম জাতীয় আন্দোলন বলেছে? সেক্ষেত্রে বলা যেতে পারে তিতুমির। ঐতিহাসিক উইলিয়াম হান্টারের মতে ওয়াহাবি আন্দোলন ধর্মের দিক থেকে ছিল চরমপন্থী ইউরোপীয় আন্দোলনের মতো। ঠিক আছে? ওয়াহাবি আন্দোলনের সাম্প্রদায়িক চরিত্র পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদের পথ প্রশস্ত করে এবং ধর্মাশ্রিত রাজনীতির সূচনা করে। বেসিক্যালি এটা ছিল মুসলিমদের একটি আন্দোলন, ধর্ম সংস্কারের আন্দোলন, যা কৃষক উপজাতি আন্দোলন হিসেবে শুরু হলেও পরবর্তীকালে একটা ধর্মাশ্রিত রাজনীতিতে পরিণত হয়। এটা গেল ওয়াহাবি আন্দোলন। পরবর্তী আন্দোলন হচ্ছে মোপলা বিদ্রোহ। হয়েছিল কোথায়? 1764 সালে। তাহলে আমরা মোপালা বিদ্রোহ কোথায় হচ্ছে? দেখা যাচ্ছে কেরালার মালাবার উপকূলে মুসলমান ইজারাদার ও কৃষকেরা বসবাস করত, এদেরকে মোপলা বলা হতো। তাহলে মোপলা বিদ্রোহের নাম মোপলা কেন হলো? না, আমরা এবার দক্ষিণের দিকে যাচ্ছি, সেখানে যে কেরালা উপকূল রয়েছে মালাবার, সেখানে যে মুসলমান ইজারাদার আর কৃষকরা থাকতো, তাদেরকে কিন্তু মোপলা বলা হতো। তারা কেন বিদ্রোহ করলো হঠাৎ করে? নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। মোপলা কৃষকেরা সেখানের যে উচ্চ বর্ণ, মানে আমাদের তখন তো শ্রেণী বিভাজন ছিল, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, আমরা সকলেই কম বেশি জেনে থাকবো। নিম্ন বর্ণের প্রত্যেকটি মানুষকে সেই সময় সব ভালো ভালো জিনিস থেকে বঞ্চিত করা হতো। সমাজে তারা বঞ্চিত ছিল। তারা সমস্ত অনুষ্ঠান বা যে কোনো সামাজিক রীতিনীতি, যে কোনো বিষয়ে তাদের অংশগ্রহণের কোনো অধিকার ছিল না এবং তারা বিভিন্ন দিক থেকে উচ্চ বর্ণের মানুষদের কাছ থেকে অত্যাচারের শিকার হতো। ঠিক সেইভাবে এই মোপলার কৃষকরা ছিল নিম্নবর্ণের। তারা সেখানকার মানে মালাবার উপকূলের উচ্চ বর্ণের যে ব্রাহ্মণ ছিল, নাম্বত্রী ব্রাহ্মণ, তাদের অত্যাচারের শিকার হয়েছিল। এবার যত অত্যাচারিত হবে তাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না। এই মোপলারা কে ছিল? নবম শতাব্দীতে আরব অনুপ্রবেশকারী ভারতে এসে এরা বংশ মানে ভারতীয় রমণীদের বিবাহ করত এবং এখানেই তারা থেকে যায়।
ঠিক আছে। এবং সেখানকার যে উচ্চবর্ণের স্থানীয় নামভদ্রী ব্রাহ্মণ, তাদের কাছে কিন্তু বৈষম্যের শিকার হয়। তাহলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি মোপলরা কিন্তু আরব থেকে ভারতে আসে এবং এখানে ভারতীয় রমণীদের বিবাহ করে এবং এখানেই থেকে যায়, যারা ছিল নিম্নবর্ণ। এর ফলে ধীরে ধীরে তারা যখন হিন্দু উচ্চবর্ণ নামভদ্রী ব্রাহ্মণদের কাছ থেকে মানে অত্যাচারের শিকারী হয়, তখন তারা হিন্দু বিদ্বেষী হয়ে ওঠে এবং গোড়া ধর্মীয় ভাবনায় ভাবিত হয় এবং নিজেদের ঐক্যবদ্ধ করতে থাকে এবং প্রায় তারা হিন্দু প্রতিবেশীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। 1836 থেকে 54 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 বার মোপলা বিদ্রোহ হয়েছিল। আচ্ছা, 1764 এই জন্য লেখা আছে এটা প্রথম ভাগে যে বিদ্রোহ হচ্ছিল। পরবর্তী দ্বিতীয় ভাগে যে বিদ্রোহ হচ্ছিল না, সেটা হচ্ছে 1836 থেকে, এবং 1836 থেকে 54-তে মোট 22 বার মোপলা বিদ্রোহ হয়। যদি সাল বিভাজন হিসেবে আমি দেখি, তাহলে এর আগেও যদি বলি 1802 সালে, 1836 সালে, 1854 সালে, 1882 সালে, 1896 সালে তারা একই রকম বিদ্রোহ করেছিল। এরকম প্রশ্ন আসতে পারে, মোপলারা কতবার মোট বিদ্রোহ করেছিল? না, 22 বার। আচ্ছা, কারণগুলো দেখিয়েছি। কেন? না, নিরাপত্তার অভাব। আমি একটু আগেই বলেছি নিরাপত্তার অভাব মানে তারা যে মালাবার উপকূলে বসবাস করত, তাদের নিরাপত্তার একটা ঘাটতি ছিল, কারণ সেই সময় উচ্চবর্ণের যে ব্রাহ্মণ, নামভর্তি ব্রাহ্মণ, তাদের ওপর যখন তখন অত্যাচার করত, ফলে তারা একটা নিরাপত্তায় ভুগত। দ্বিতীয় কারণ দেখিয়েছি অতিরিক্ত কর। সেই জায়গায় থাকার জন্য, মালাবার উপকূলে থাকার জন্য উচ্চবর্ণের হিন্দুদের একটা কর দিতে হতো, এক্সট্রা কর দিতে হতো, ঠিক আছে। এছাড়া রিনিউয়াল ফিস দিতে হতো। তারা যে থাকছে সেই বৈধতা জাহির করার জন্য রিনিউয়াল ফিস দিতে হতো। এছাড়াও বিভিন্ন ধরনের কর তাদের দিতে হতো। এক কথায় কর ভারে তারা কিন্তু জর্জরিত হয়ে উঠেছিল। এই সমস্ত কারণ তাদেরকে বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করেছিল। তাহলে সালটা মনে রাখবে, মোপালা বিদ্রোহ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে এবং মোট 22 বার মোপলারা বিদ্রোহ করে। আর মোপলা বিদ্রোহ হয়েছিল দক্ষিণে কেরালার মালাবার উপকূলে। নেক্সট যে বিদ্রোহটা, সেটা হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ শুরু হয়েছিল 1820 থেকে 33-এ, ঠিক আছে, এবং এটা কিন্তু দুটি পর্বে হয়। 19 শতকে উপজাতি বিদ্রোহগুলোর মধ্যে যদি সবচেয়ে অন্যতম বিদ্রোহ বলে ধরে নেওয়া যায়, তাহলে কোল বিদ্রোহ ছিল অন্যতম। 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত কোল উপজাতিদের বিদ্রোহ হয়েছিল। এদের একটি শাখা হো নামে পরিচিত। এরা কোথায় বাস করত? ম্যাপে যদি লক্ষ্য করো, বিহার, আমি ম্যাপে দেখিয়েছি বিহার, এই বিহারের এই এলাকাতে তারা বেশি বসবাস করত, বিহারের সিংভূমে। এদের কি চাহিদা ছিল? না, এরা প্রজন্ম থেকে প্রজন্ম বিদেশিদের অত্যাচারের দ্বারা অত্যাচারিত হয়ে উঠছিল এবং তারা শাসন মুক্ত হতে চায়। এদের একটা নেতা, এদের যে নেতা, তাদের কি বলা হতো? না, পোড়াহাটের রাজা। অবশ্যই আমরা জানি যদি বিদ্রোহ হয়, আন্দোলন হয়, তার একটা সর্দার বা নেতা থাকে। ঠিক সেইভাবে কোল বিদ্রোহের যে নেতা, তারা কি বলতো? পোড়াহাটের রাজা বা সিংভূমের রাজা। হো অধিষ্ঠিত এলাকায় ব্রিটিশদের অনুপ্রবেশ রোধে সর্বপ্রকার চেষ্টা চালায়। এই যে লাল জায়গাটা আমরা দেখছি ম্যাপে, এটা হোদের জায়গা। এবার তারা তাদের উপজাতিরা, আমরা এরা মানে বেসিক্যালি উপজাতি বিদ্রোহ কি জন্য হয়েছিল? বহিরাগত সমস্ত জাতিরা এদের এই যে জায়গাগুলোতে
দখল করতে চেয়েছিল। স্বভাবতই তাদের যে রীতি নীতি, তাদের ব্যবস্থা আঘাতপ্রাপ্ত হয়েছিল, তারা সেটা মেনে নিতে চাচ্ছিল না। তারা সর্বতোভাবে চেষ্টা করত বহিরাগত যাতে এই জায়গাটা দখল করতে না পারে। ঠিক আছে? এই জন্য তারা কি করতো, হো উপজাতিরা, হো উপজাতিদের যে সৈন্য ছিল, এই যে সীমান্ত প্রদেশ আছে না, এই সীমান্ত প্রদেশ পাহারা দিত, যাতে ব্রিটিশদের আক্রমণ এবং বহিরাগত কোনো উপজাতি, অনুপজাতি বেসিক্যালি আক্রমণ করতে না পারে, প্রবেশ করতে না পারে। যদিও তারা বেশি দিন ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে মানে লড়াই করতে পারেনি, শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল। ঠিক আছে? এটা হলো প্রথম পর্ব। তাহলে কয়েকটি কোশ্চেন আছে। কোল বিদ্রোহ কবে হয়? 1820 থেকে 33-এ। কোলদের একটি শাখার নাম কি? হো। কোল বিদ্রোহ কোথায় হয়েছিল? ছোটনাগপুর অঞ্চলে। কোল বিদ্রোহের সর্দারকে কি বলা হতো? পোড়াহাটের রাজা। আচ্ছা, কিছু তথ্য আমি দিয়েছি যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে কোল উপজাতিরা অত্যাচারিত হতে থাকে। 4 মাসের যুদ্ধে কোলরা ব্রিটিশদের কাছে পরাজিত হয়। তাহলে কোন যুদ্ধে কোলরা ব্রিটিশদের কাছে পরাজিত হচ্ছে? 4 মাসের যুদ্ধে। দ্বিতীয় পর্বে আমরা দেখে নেব 1831 থেকে 32-এ আবার কিন্তু বিদ্রোহী হয়। আর কোল বিদ্রোহ কয়েকজন নেতার নাম কি? খুবই ইম্পর্টেন্ট। বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দেরাই মাংকি, সুই মুন্ডা, মানভূম, সিংভূম, হাজারিবাগ, পালামৌ প্রভৃতি স্থানে বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়েছিল। তাহলে নেতার নাম কি? বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দেরাই মাংকি, সুই মুন্ডা। আর বিদ্রোহ হয়েছিল মানভূম, সিংভূম, হাজারিবাগ প্রভৃতি অঞ্চলে। 1833 সালে কোল বিদ্রোহ চরম আকার ধারণ করে। কোন শাসক কোন গভর্নর এই বিদ্রোহ দমন করেছিল? দেখো এখানে লিখে দেওয়া আছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং এই বিদ্রোহ দমন করে। ঠিক আছে? এরপরে যে বিদ্রোহ সম্বন্ধে আমরা পড়বো সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। মেদিনীপুরে জমিদারদের রক্ষী বাহিনী পাইকরা যে আন্দোলন করে তাকে চুয়ার বিদ্রোহ বলা হয়ে থাকে। তাহলে চুয়ার বিদ্রোহ তাহলে কোথায় হচ্ছে? না, মেদিনীপুরে। নামটা প্রথমেই আমি দেখতে পাচ্ছি। কারা করেছিল? মেদিনীপুরে যে সমস্ত জমিদার ছিলেন এবং মেদিনীপুরের জমিদারদের যে রক্ষক, যে পাইকরা ছিল, যাদেরকে আমরা পাইক বলে থাকি, রক্ষী বাহিনীকে, তারা এই আন্দোলনটা করেছিল। তাদের এই আন্দোলন চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। 1768 থেকে 99 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ হয়। প্রত্যেকটি বিদ্রোহের নাম কিন্তু খুবই সাল খুব ইম্পর্টেন্ট, তাদের নেতা খুব ইম্পর্টেন্ট, বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু বিভিন্ন সময় প্রত্যেকটি পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তাই সালগুলো অবশ্যই মনে রাখবে এবং নেতাদের নাম অবশ্যই মনে রাখবে। এবং কোন বিদ্রোহ কে দমন করেছিল খুবই ইম্পর্টেন্ট। তাহলে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দেন? না, ধলভূমের জমিদার জগন্নাথ সিং। ঘাটশিলা বা ধলভূমের রাজা ছিল জগন্নাথ সিং। তিনি কি করেছিলেন? ইংরেজদের তাদের রাজ্যে প্রবেশ করতে বাধা দেন এবং এই জন্য প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। প্রবেশের সমস্ত পথ বন্ধ করে দেয়া হয়। ব্রিটিশ সেনাবাহিনীকেও বাধা দেয়া হয়। ব্রিটিশ সেনাবাহিনীর প্রবল চাপে সম্মুখীন হয়ে রাজা কিন্তু পলাতক হয়। তার বদলে ভ্রাতুষ্পুত্র জগন্নাথ ধল, ঠিক আছে, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তাহলে প্রথমে যে রাজা ছিল, ধলভূমের রাজা, তিনি প্রথমে ব্রিটিশদের প্রতিরোধ করতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি না পেরে সেখান থেকে চলে যান এবং তারপরে নেতৃত্ব কে দিয়েছিল? তার ভাইয়ের ছেলে ভ্রাতুষ্পুত্র জগন্নাথ সিং বা জগন্নাথ ধল।
জগন্নাথ সিংকে দমন করার জন্য কাকে পাঠানো হয়? ক্যাপ্টেন মর্গানকে। কোল বিদ্রোহকে দমন করার জন্য যেমন উইলিয়াম বেন্টিং করেছিলেন, সেরকম জগন্নাথ দলকে প্রতিরোধ করার জন্য পাঠানো হয় ক্যাপ্টেন মর্গানকে। রাজ্যের সমস্ত অধিবাসী ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জগন্নাথের বিদ্রোহ এরপর শুধু একজন স্থানীয় জমিদারের বিদ্রোহ হয়ে থেকে যায়নি। বহু সে সময় ভূস্বামীরা কিন্তু জগন্নাথ দলের পাশে এসে দাঁড়িয়েছিল। মেদিনীপুর সশস্ত্র উপজাতি চুয়াররা এই সংঘর্ষে যোগ দেয় এবং হিংসাত্মক কার্যকলাপে সামিল হয়। কেন বিদ্রোহ হচ্ছে? জমিদারের রক্ষী বাহিনী ছিল পাইক, আগেও বলেছি পাইকরাই বিদ্রোহ করেছে। তারা কি? তারা জমিদারদের রক্ষা করত বিভিন্ন বিপদে আপদে, লাঠিয়াল এক কথা যদি বলতে পারি। বিনিময় তারা কি পেত? বিনিময় তারা পেত জমিদারদের কাছে জমি বা জায়গির। একে কি বলা হতো? না পাইকান জমি। তারা এইভাবে আতঙ্কিত হয় যে জমিদারদের জমি যদি একবারে ব্রিটিশরা নিয়ে নেয়, তাহলে তারা তো কর্মচ্যুত হয়ে যাবে। তারা কর্ম না থাকলে তারা খাবে কি? ফলে জীবিকার একটা সমস্যা হবে। তাই তারা বিদ্রোহী হয়ে ওঠে। এবং দেখা যায় লেফটেন্যান্ট সেনাবাহিনীকে, যে মর্গানকে পাঠানো হয়েছিল, চুয়ার বাহিনীকে বিধ্বস্ত করে। বহু সেনা নিহত হয়, সেনা অবরোধ নিশ্চিহ্ন হয়ে যায়। জগন্নাথ দল চুয়ার বাহিনীকে তার নিয়মিত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে এবং 1773 নাগাদ ব্রিটিশদের বিরুদ্ধে বিরাট অভিযান চালিয়েছিল। ব্রিটিশরাও থেমেছিল না। তারা জগন্নাথ দলের বিরুদ্ধে অভিযান পাঠান এবং তাকে ধ্বংস করার চেষ্টা করেন, তাকে ভয় দেখান। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল এই যে জগন্নাথ দল রয়েছে তাকে রাজা বলে মেনে নিতে হবে এবং তাদের যে রাজ্য, তারা যে জায়গাটা বসবাস করত, সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু পরবর্তীকালে দেখা যাবে সেটা সম্ভবপর হয়নি। দ্বিতীয় পর্বে আবার আন্দোলন হয় এবং কারণ হিসেবে যদি ধরে নিতে পারি রাজস্ব বৃদ্ধি, এলাকা দখল এবং জীবিকার সমস্যা। পরবর্তী যে দ্বিতীয় পর্ব হয়েছিল, তাহলে কয়েকটি প্রশ্ন আসতে পারে। পাইকান জমি কি? জমিদারদের রক্ষী বাহিনী পাইক হিসেবে পরিষেবার বিনিময়ে যে জমি বা জায়গির পেত, তাকেই বলা হতো পাইকান জমি। কোন অঞ্চলের ভূমিজ কৃষকদের চুয়ার বলা হয়? জঙ্গলমহলে কৃষকদের চুয়ার বলা হতো। চুয়ার বিদ্রোহের কারণ কি? চুয়ার বিদ্রোহের কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে ব্রিটিশদের দ্বারা চুয়ারদের অঞ্চল দখলকে। চুয়ার বিদ্রোহ দমনের জন্য কাদেরকে পাঠানো হয়েছিল? কোন গভর্নর বা কোন ক্যাপ্টেনদের? নামগুলো খুবই ইম্পর্টেন্ট: গুডওয়ার, মেজর ক্র্যাফোর্ড। গুডওয়ার এবং মেজর ক্র্যাফোর্ড। দ্বিতীয় পর্ব হয় চুয়ার বিদ্রোহে। সেটা শুরু হচ্ছিল 1799 খ্রিস্টাব্দে। আবার চুয়ারা বিদ্রোহী ওঠে। তারা মেদিনীপুরের পুরো গ্রামাঞ্চল ধ্বংস করে দেয়। মেদিনীপুর শহরের দিকে অগ্রসর হয়। বহু গ্রাম তারা পুড়িয়ে দেয়, সরকারি সম্পত্তি নষ্ট করে দেয়। তারা মৌজার পর মৌজা, গ্রাম ধ্বংস করে, লুণ্ঠন করে এবং শেষ পর্যন্ত যখন গুডওয়ার, মেজর ক্র্যাফোর্ডের দ্বারা এই বিদ্রোহকে স্তিমিত করা সম্ভব হলো না, তখন গভর্নর লর্ড ওয়েলেসলি সৈন্যবাহিনী বিদ্রোহ দমনের জন্য এগিয়ে আসে। কিন্তু বিদ্রোহের কেন্দ্রগুলিতে শান্তি ফিরে আসতে অনেক দেরি হয়েছিল। তাহলে আমরা আজকে পড়লাম উপজাতি বিদ্রোহ।